কি উপায়ে উৎপাদন করা হবে এটা? আচ্ছা, এটা আসছে, এটার মধ্যে চলে আসবে। আচ্ছা, এরপর বলো, আরবি গতকাল করো নাই? জাফনা। জি স্যার, করছি কালকে। জাফনা। স্যার অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি। হ্যাঁ স্যার। অর্থনৈতিক হ্যাঁ স্যার। প্রবৃদ্ধি এখন আলোচনা চলে আসে নাই। আচ্ছা, লিখে রাখি তারপর। অর্থনৈতিক প্রবৃদ্ধি। আচ্ছা, জাফনা গেল। এরপর হচ্ছে প্রতিচি। স্যার আমার উৎপাদন ও বন্টন কার্যের দক্ষতার সমস্যা, ওই আচ্ছা, পয়েন্টটা বুঝতে পাইনি। হ্যাঁ, ওটা ওইখানে আলোচনা হবে, ওটা চলে আসছে। জাকিয়া কি বলছো? প্রবৃদ্ধি। আচ্ছা, মৌমিতা। স্যার উৎপাদন ও বন্টন কার্যের দক্ষতার সমস্যা। গুড। তারপর ওয়ার্না। স্যার বেকারত্বের যে চিত্রটা দেওয়া আচ্ছা, সেটা সবই আছে। একটু আচ্ছা প্রবলেম আচ্ছা, আছে। সব সব চলে আসছে। এখন অনেকেই মিথি আসে নাই, না মিথি নাই আজকে, তারপরে উর্মি নাই, অনেক পরিচিত মুখ আজকে নাই। আচ্ছা, তাহলে আমরা ইসে চলে যাই নাকি? এখন স্যার যেগুলো আমার সমস্যা আছে। হ্যাঁ, কি সমস্যা তোমার বলো? তুমি কে কে কথা বলছো এইমাত্র? স্যার উপকরণ। স্যার আমি রিদি, হ্যাঁ তাবাসসুম হ্যাঁ রিদি। হ্যাঁ, রিদি বলো উপকরণ। স্যার তাবাসসুম রিদি, হ্যাঁ, উপকরণ বুঝছি। বন্টনের দক্ষতা ব্যাখ্যা। আর স্যার আরেকটা আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, এটা। আচ্ছা, এগুলো আসছে তো সব, এখানে আসছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো চলে আসছে। আচ্ছা, এইমাত্র আছো নাফিজা জেরিন। নাফিসা জেরিন, কথা শুনতেছো? নাফিসা জেরিন। নাফিসা জেরিন, কি কথা শুনতেছো? নাফিসা জেরিন, কথা শুনতেছো? আচ্ছা, কথা আর সবাই ওই করো আবার, ও কথা সবাই হাজিরা দিয়ে আইসো। আচ্ছা, এখন আমরা এসে চলে যাই। নাফিসা জেরিন। আচ্ছা, আর কার কোনো সমস্যা বাদ পড়ছে কিনা? আচ্ছা, এখন আমরা এসে যাই। শোনো, আমাদের যে আলোচনা হচ্ছে বেকারত্ব। প্রথমেই যেটা আসি, বেকারত্বের যে তোমরা যেটা আইডেন্টিফাই করছো, বেকারত্বের ছবিটা আসলে বোঝে নাই। বেকারত্ব হচ্ছে যে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও প্রচলিত মজুরি যে কাজ পায় না, সে হচ্ছে বেকার। কাজ করার ইচ্ছে আছে কিন্তু সে কাজ পাচ্ছে না, এটা হচ্ছে বেকারত্ব। তো উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে তোমার বেকারত্ব এবং পূর্ণ নিয়োগ আইডেন্টিফাই করা যায়। সেটার ছবিটা আমি একটু ছোট্ট করে দেখাই, এটা এক পাশে লিখলে ভালো হইতো। যাই হোক, ছবি তো দেখা যায় নাকি? আমাকে না দেখলেও অসুবিধা নেই, ছবি দেখা যায় না? জি স্যার। জি আচ্ছা, স্যার। এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূল বিন্দু। এই পাশে ধরো এক্স আর এই পাশে ওয়াই। উৎপাদন সম্ভাবনা রেখায় বেকারত্ব। বেকারত্ব হচ্ছে বেকারত্ব, আর এটা হচ্ছে নিয়োগহীনতা বা অপূর্ণ নিয়োগ, একই ওয়ার্ড। বেকারত্ব, অপূর্ণ নিয়োগ, নিয়োগহীনতা একই ওয়ার্ড। আর এর বিপরীত ওয়ার্ডটা কি তাহলে? বিপরীত ওয়ার্ডটা হচ্ছে পূর্ণ নিয়োগ। পূর্ণ নিয়োগ অর্থাৎ সহজভাবে মনে রাখবা যে এই যে উৎপাদন সম্ভাবনা একটা রেখা আছে, এই রেখার উপরে অবস্থিত প্রতিটা বিন্দুতে পূর্ণ নিয়োগ প্রকাশ পাবে, আর এর ভিতরে অবস্থিত প্রতিটা বিন্দুতে বেকারত্ব প্রকাশ পাবে। দেখো, এইখানে একটা, এই দেখো, এইটা হচ্ছে ধরো সাপোজ এ বিন্দু। তাহলে এ বিন্দুতে প্রকাশ পাচ্ছে যে এক্স এবং ওয়াই দৈর্ঘ্য যতটুকু সর্বোচ্চ উৎপাদন করা যায়, সবটুকুই সে উৎপাদন করছে। এই কথার মানে হচ্ছে দেশে যে প্রযুক্তি এবং সম্পদ আছে, এই সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে। যদি এই বিন্দুতে ধরি তাহলে এই বিন্দুতেও সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে। যদি আমি এই বিন্দু ধরি তাহলে এটাও আমার সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে। তাহলে দেখো, আমি বিন্দু এলোমেলো করে দিলাম আর যাই দেই, তাহলে বি, এ, ডি সবকটা বিন্দুতে সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ সর্বোচ্চ উৎপাদন হচ্ছে।
যেহেতু উৎপাদন হচ্ছে সর্বোচ্চ, সেহেতু নিয়োগ হচ্ছে সর্বোচ্চ। কিন্তু দেখো, এই বিন্দুতে যদি আমি উৎপাদন করি, এই বিন্দুতে উৎপাদন করি, তাহলে এখানে সম্পদের পূর্ণ নিয়োগ হয় না। পূর্ণ নিয়োগ মানে কি? সম্পদ পূর্ণ নিয়োগ মানে হচ্ছে যে দেশে যে পরিমাণ সম্পদ আছে, সব সম্পদ বলতে আসলে কি? সম্পদের পূর্ণ ব্যবহার। এখন যদি পূর্ণ ব্যবহার হয়, তাহলেই দেশে পূর্ণ নিয়োগের অবস্থা সৃষ্টি হয়। সম্পদ মানে কি বোঝায়? মানুষও কিন্তু সম্পদ, জনসম্পদ। সব মানুষকে কর্মে লাগাইছে, সব মানুষকে যদি কর্মে লাগায়, তাহলেই দেশে সর্বোচ্চ উৎপাদন হয় এবং পূর্ণ নিয়োগ হয়। সেটা এই উৎপাদন সম্ভাবনার উপরের প্রত্যেকটা বিন্দুতে প্রকাশ পায়। আর উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দুতে প্রকাশ পাচ্ছে যে সম্পদের পূর্ণ নিয়োগ হচ্ছে না, তার মানে উৎপাদনও সর্বোচ্চ হয় না। তাহলে সহজভাবে এত কিছু যদি তোমার মনে না থাকে, তাহলে তুমি মনে রাখবা যে উৎপাদন সম্ভাবনার উপরের প্রত্যেকটা বিন্দুতে মানে পূর্ণ নিয়োগ প্রকাশ পায়, আর উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের যে কোনো বিন্দুতে বেকারত্ব প্রকাশ পাবে। এই বিন্দুতে বেকারত্ব, এই বেকারত্ব, এই বেকারত্ব, এই বেকারত্ব, এই বেকারত্ব, অর্থাৎ ভিতরের সব বিন্দুতে বেকারত্ব প্রকাশ পাবে। তাহলে দেখো, এই যে উপরিস্থ প্রতিটা বিন্দু, যত বিন্দু নাও, সব বিন্দুতে কি? পূর্ণ নিয়োগ। আর এখানে যত বিন্দু আছে, সব হচ্ছে কি? অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব। এই সমস্যা যাদের যাদের ছিল, তারা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি আচ্ছা, স্যার। তাহলে আমি এখন একটু সামনে গেলাম। কি উপায়ে উৎপাদন করব? এই জিনিসটা আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না। তারপর হচ্ছে উৎপাদন, এটা নিয়ে আমি এই 3বার কথা বলি যে উৎপাদন কি উপায়ে, অর্থাৎ উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, আর একটা কি? সংগঠন। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। কে মেসেজ দেয়? ক্লাস কয়টার কথা বলছে? আচ্ছা, তাহলে এই সুহা কি আসছো? জি স্যার। না, এইমাত্র যে করলা ইনবক্সে যে দিয়েছে, এই সুহা? জি স্যার, স্যার ক্লাসে 6:30 ছিল। না, 6:30 ছিল, তুমি এর মাঝখানে ছিলে না তো, একদিনের জন্য 5:30, 6:30, 6:15 আসছে। আচ্ছা, অসুবিধা নাই। ও, যেটা কথা বলছি, কি উপায় উৎপাদন? তাহলে দেখো, উৎপাদন করা হয় ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এর মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে চলতি উপাদান, অর্থাৎ জীবন্ত মানে যেটি মুভেবল, যেটাকে পরিবর্তন করা যায় খুব সহজে, এটা কি ভূমি? কি পরিবর্তন করা যায় খুব সহজে? না স্যার। সংগঠন কি শ্রম পরিবর্তিত হবে। হয়? সবচেয়ে মানে পরিবর্তিত উপকরণ হচ্ছে মূলধন এবং শ্রম। এখন দেখো, যেই দেশে মূলধন বেশি, যেমন উন্নত দেশগুলো, অর্থনৈতিক অবস্থা ভালো, যেমন জাপান, তোমার আমেরিকা, কানাডা, এদের দেশে কিন্তু জনসংখ্যা কম, এদের দেশে মূলধন বেশি, যন্ত্রপাতি বেশি। তারা তাহলে মূলধন ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে, অর্থাৎ সে বেশি মূলধন ব্যবহার করবে আর তোমার জনশক্তি কম, শ্রম কম ব্যবহার করবে। ওইসব দেশ কিন্তু জনশক্তি বাড়াবার জন্য আমাদের দেশ থেকে জনশক্তি ধার নেয়। প্রতি বছর আমরা ডিবিতে অন্যান্য দেশ থেকে জনগণ যায়। আর আমাদের দেশে কি হয়? আমাদের দেশে হচ্ছে স্লোগান দেয় যে কি যেন, দুটোর বেশি না হয়, একটি হলে ভালো হয়, নাকি? এরকম স্লোগান চলে না আমাদের দেশে? কিন্তু ওদের দেশে কিন্তু যত বেশি সন্তান হবে, তত তাদেরকে কিন্তু আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়, যেটা তোমাদের প্রথমে এক ক্লাসে আমি বলছিলাম। যাই হোক, কত টিপে আমি গেলাম না। তাহলে বিষয়টা হচ্ছে, ওইসব দেশে মূলধন বেশি, সুতরাং তারা কম শ্রম, বেশি মূলধন ব্যবহার করে। আমাদের দেশে শ্রমিক বেশি, মানুষ বেশি, শ্রম বেশি, সুতরাং আর মূলধন কম। আমরা কম মূলধন এবং বেশি শ্রম ব্যবহার করি। তাহলে আমাদের দেশের উৎপাদন কৌশলটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল, আর ওদের দেশের উৎপাদন কৌশলটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এটাই হচ্ছে উৎপাদন কি উপায়ে উৎপাদন করবে। অর্থাৎ অর্থাৎ যে আমি কি বেশি শ্রম দিয়ে উৎপাদন করব নাকি বেশি মূলধন দিয়ে উৎপাদন করব। এই কথাটাই, যে একটা ছোট্ট রেখা দিয়ে আমি দেখাই। এইখানে একটা রেখা আছে যে কিভাবে উৎপাদন করা হবে, গতকাল ডিটেলস আমি আলোচনা। হ্যাঁ, ওই দিয়ে কই যায়, ইজ্জত যায় না এরকম রেখা টান দিলে। আচ্ছা, এইবার সোজা দেব।
আচ্ছা, আগে আমার রেখা সোজা হইলো না, এইবার সোজা হয়েছে কেন বলো তো? মোটামুটি স্যার এবার সোজা হয়েছে। আগেরবার হয়তো তাড়াহুড়া করে আঁকতে গেছেন। তাড়াহুড়ো না, এই দেখো এটা একটা অন্যদিকে নিয়ম। তাকাইয়া। অন্যদিকে তাকাই, এটা কনসেন্ট্রেশন দিবাই। আর এটা কি জোরে চাইপে আঁকবা, যত জোরে চাপ দেবা তোমার হাত তত বেশি সোজা হবে। আর এখানে বোর্ডে আসলে তো বোর্ড এটা এমনি পিছলা, ওটাও পিছলা এটাও পিছলা, এই জন্য আসলে মাঝে মাঝে হাত থাকে না। কিন্তু খাতায় দেখবা জোরে জোরে আঁকবা, প্রথম প্রথম লাগলে পৃষ্ঠে পৃষ্ঠে দুই একটা সেরবা, অসুবিধা নেই, হাত তাতে সহজ হবে। আচ্ছা, এইটা তাহলে গতকাল দেখাইছিলাম। এইটা হচ্ছে এই আইসো প্রোডাক্ট কার্ভ বা আইকিউ। এটা হচ্ছে সম উৎপাদন রেখা। এই উৎপাদন রেখার এখানেও গতকাল দেখাইছি, এখানেও যদি 1060, এখানেও 1060, তাহলে দেখো এই একটা রেখা টানলাম, এইটা আর ধরো এইটা, এইটা হচ্ছে একটা উৎপাদন কৌশল। আর এটা ধরো এ উৎপাদন কৌশল, আর এটা হচ্ছে বি উৎপাদন কৌশল। তাহলে খেয়াল করো, এই পাশে কি শ্রম, এই পাশে কি মূলধন। অর্থনীতিতে মূলধন ইংলিশ হচ্ছে ক্যাপিটাল, কিন্তু সি দ্বারা কনজাম্পশন ভোগ ব্যবহার করা হয়। সেজন্য যারা সায়েন্সে ছিল তারা ওই যে রাসায়নিক সংকেত কিছু কিছু নাম ছিল এরকম, সেখানে সি যেহেতু ভোগের ক্ষেত্রে ব্যবহার হয়, তো এই ক্ষেত্রে ক্যাপিটাল ইউজ করা হয়। অর্থনীতিতে তোমার ক্যাপিটাল ইউজ করা হয় ইসের জন্য। আচ্ছা, এরপর দেখো এখানে, তাহলে দেখো যে এই ক্ষেত্রে এই উৎপাদন কৌশলের ক্ষেত্রে শ্রম ব্যবহার করা হচ্ছে এই L1 পরিমাণ, মূলধন ব্যবহার করা হচ্ছে K1 পরিমাণ। তাহলে দেখো এখানে শ্রম বেশি ব্যবহার হচ্ছে না মূলধন বেশি ব্যবহার হচ্ছে? মূলধন। তাহলে এটা হচ্ছে মূলধন নির্ভর উৎপাদন কৌশল, যেটা আমেরিকা ইউজ করবে। আর এই যে এখানে এখানে শ্রম ব্যবহার হচ্ছে এই L2 পরিমাণ, আর মূলধন হচ্ছে K2 পরিমাণ। তাহলে এক্ষেত্রে কি মূলধন বেশি ব্যবহার হচ্ছে না শ্রম বেশি ব্যবহার হচ্ছে? স্যার শ্রম। শ্রম। তাহলে এটা হচ্ছে শ্রম শ্রম। নিবিড় উৎপাদন কৌশল, যেটা বাংলাদেশ ব্যবহার করবে। এই কথাটাই এখানে দেওয়া আছে। ক্লাস শুরু করছে, এর মধ্যে আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, যদি কেটে যায় আবার লিঙ্ক দেবো, আবার লিঙ্কে অটোমেটিক চলে আসবা। কেউ কেউ যদি ঢুকতে না পারো নিরাশ হবা না, একটু চেষ্টা করে আবার ঢুকবা, ঠিক আছে? একটু হয়তো নেটওয়ার্কে ঝামেলা থাকতে পারে, আবার ঢুকবা। এখন এই পর্যন্ত কিন্তু তোমরা 19 জন আসো বা 20 জন আসো, 19-20 আসো, এরা সবাই তখন ঢুকবা। এইটা গেল। তাহলে কি উপায়ে আমরা আলোচনা করছি। আর এটা হচ্ছে সমস্যা, যে অর্থনৈতিক মৌলিক সমস্যা নিয়ে। কালকে এটা আমাকে ইনবক্সে কথা বলছিল মিথি। মিথি কি আছে এখন? মিথি আসো? যারে খুঁজি তারই পাই না। মিথি আজকে নাই? আচ্ছা, না থাকলে তো কিছু করার নাই। তাহলে দেখো এটা ও আলোচনা করতেছিল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি অর্থনৈতিক সমস্যা। আসলে দেখো তোমাদের বইতে অর্থনৈতিক সমস্যা কারো কারো জায়গায় যে 5টা সমস্যা দেওয়া আছে, আর আমি আলোচনা করছি 3টা। আমি আসলে কারটা আলোচনা করছি, আমি হচ্ছে পল স্যামুয়েলসনেরটা আলোচনা করছি। তার মধ্যে অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টা। একটা হচ্ছে কি কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, আর একটা হচ্ছে কার জন্য উৎপাদন করবে। কিন্তু পরবর্তী সময়ে আরো অনেক অর্থনীতিবিদরা অর্থনৈতিক আরো সমস্যা বের করছে। সেটা হচ্ছে দক্ষতার সমস্যা, বন্টনের সমস্যা। তোমরা যেটা আজকে অনেকেই এই সমস্যার কথা বলছো, যে এটা গতকাল আলোচনা হয় নাই, কিন্তু আমারও গতকাল মনে হয়েছিল আলোচনা হয়নি। পরে আমাকে ওই মিথি ইনবক্স করছে, পরে আমি বলছিলাম যে ওকে আগামী ক্লাসে মনে করাই দিও। তোমাদেরকে ধন্যবাদ, তোমরা যে মোটামুটি বই ম্যাক্সিমামই আমি দেখছি যে বই মোটামুটি দেখছো। আসলে ডেলি বই দেখা পড়াশোনা আসলে অনেক কিছু। রেগুলার যদি কেউ যদি 3 ঘন্টা বই লইয়া পড়ে থাকে, তাহলে তার উপরে বাড়তি কোনো লোড হয় না। 2 ঘন্টাও যদি রেগুলার যদি বই দেখো, এমনও না কোনো মা আজকে শরীর ভালো লাগে না পড়তেছ না, বই পাতা উল্টাবা, বইয়ের সাথে থাকো, ঘন্টাখানি সময় বইয়ের সাথে থাকো, পড়ো বা না পড়ো, যে এগুলো কিন্তু অনেক কার্যকর জিনিস। আচ্ছা, এখন হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে অর্থনৈতিক সমস্যা কোথাও আছে মানে দক্ষতার ভিত্তিক সমস্যা, যেটা হচ্ছে উৎপাদন উৎপাদন যে আমি করছি সেই উৎপাদনটা দক্ষ হচ্ছে কিনা, অর্থাৎ দক্ষতার ভিত্তিতে উৎপাদন হচ্ছে কিনা। আবার বন্টন ভিত্তিক সমস্যা, অর্থাৎ উৎপাদিত পণ্য প্রপার ভাবে বন্টন হচ্ছে কিনা। বন্টন বলতে অর্থনীতিতে কি বোঝায়? যে পারবা তার জন্য একটা চকলেট আছে। অর্থনীতিতে বন্টন কি?
স্যার উৎপাদন কার্যে ব্যবহৃত উপাদান সমূহ এর প্রাপ্য অংশ পরিশোধ করার প্রক্রিয়াকেই তো বন্টন বলে। গুড লুনা, ধন্যবাদ। এটা হয়তো অনেকেই জানে, কিন্তু ও আগে বলে ফেলাইছে, চকলেটটা ওই পাইবে। আচ্ছা, মনে করে দিও, দেখা হইলে বা কলেজ করলে আর একটা চকলেট পাওনা আছে, আর একটা আরবির পাওনা আছে, আচ্ছা, একটাই স্যার। তো, আরবির একটা পাওনা আছে। জি আচ্ছা। স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম কি, তাহলে ওই যে বললাম যে বন্টনটা অর্থাৎ উৎপাদন হয়ে গেছে, এরপরে উৎপাদিত উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন প্রত্যেকটারই আলাদা আলাদা পারিশ্রমিক আছে। যে ভূমি দেবে তার বিনিময়ে আমি তাকে কি দেবো? খাজনা দিতে হবে। যে শ্রম দেবে তার বিনিময়ে মূলধন দিতে হবে। যে শ্রম দেবে তার বিনিময়ে মজুরি দিতে হবে। যে মূলধন দেবে তার বিনিময়ে সুদ দিতে হবে। আর যে সংগঠন হিসেব কাজ করবে তার বিনিময়ে তাকে তোমার মুনাফা দিতে হবে। সুতরাং এই যে মুনাফা বন্টন, এটাই হচ্ছে বন্টনের সমস্যা, দক্ষতার সমস্যা, বন্টনের সমস্যা। এখন দেখো, তোমাকে যদি প্রশ্ন আসে অর্থনৈতিক সমস্যা কয়টা, এই প্রশ্ন যে করবে সে বোকা, মানে বোকা প্রশ্নকর্তা, অর্থাৎ এটা কোনো প্রশ্ন হবে না। সে বলতে পারে অর্থনৈতিক সমস্যা আসলে অনেক কিছু, অর্থনৈতিক সমস্যা আমার কাছে একটা নতুন সমস্যা হইতে পারে। অর্থনৈতিক এটা হইতে পারে যে এইরকম প্রশ্ন আসতে পারে যে পল স্যামুসনের মতো অর্থনৈতিক সমস্যা কয়টা, তখন সে বলবে 3টা। আর যদি ওইরকম মনে করো, আমার কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, আর যদি ওইরকম মনে করো যে আইসে গেছে অর্থনৈতিক সমস্যা কয়টা, বোকা প্রশ্ন হোক বা যাই হোক, তুমি 3টা লিখে চলে আসবা। এরপরে ছিল কি ক্রমবর্ধমান, এই সুযোগ ব্যয় নিয়ে কথা বলে নিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ক্রমবর্ধমান সুযোগ ব্যয় আজকে মানে কথা বলবো। অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা নিয়েও কথা বলি নেই। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে তোমার যে জাতীয় আয় বৃদ্ধির হারটাই হচ্ছে বার্ষিক যে হারে জাতীয় আয় বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর কেউ কেউ বলেছো যে তোমরা ওই উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল বোঝো নাই। আসলে ঢাল আমি এ চ্যাপ্টারে পড়াবো না, ঢাল দ্বিতীয় চ্যাপ্টারে পড়াবো, তারপর উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল আমি তোমাদেরকে ওই সময় বুঝাই দেবো। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আপাতত আলোচনা যা আসছে। আর ক্রমবর্ধমান, এটা শুভা বলছিলাম, ক্রমবর্ধমানটা এখনো আমরা আনি নাই। ক্রমবর্ধমান নিয়ে এখন আমি একটু আলোচনা করি। সব আমি মুছে দিলাম। আচ্ছা, প্রথম দিন তোমাদেরকে ক্লাসেও আমি 3টা ধারা শিখেছিলাম, একটা হচ্ছে কর্মহ্রাসমান, ক্রমবর্ধমান, আর একটা হচ্ছে সমানুপাতিক বা স্থিরানুপাতিক। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না। দেখতে না পাইলে নেটওয়ার্কে ঝামেলা। কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, কথা শোনা যাক। ও আসবা, ওই মানে ওয়াইফাই তে সমস্যা চলে, ওরা 4 তারিখ পর্যন্ত স্যার সমস্যা হবে। কথা শোনা যাচ্ছে স্যার, পরে আপনি রেকর্ডিংটা একটু পেজে দিয়ে দিলে ভালো। আচ্ছা, আমি রেকর্ডিং করতেছি, অসুবিধা নেই। শোনো, এরপরে যেটা বলতেছিলাম যে 3টা, আমি একটু দেই, বেশি সময় নাই, বন্ধ হয়ে যাবে, তারপর তোমরা করবা। যেমন ধরো, এই যে আমরা কি চ্যাপ্টার পড়তেছি, যে কোনো একটা চ্যাপ্টারই আমরা চাহিদা দিয়ে ধরি। যদি প্রথমটা যদি 1, 2, 3, 4, 5, এইটা ধরো স্থির স্বাধীন চলক। অধীন চলক যদি এরকম হয় 10, 20, 30, 40, 50, তাহলে এটা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কিভাবে বাড়তেছে? স্যার ক্রমবর্ধমান। এটা সমান হারে। ক্রমবর্ধমান বলছে কে? এ সুইটি? স্যার। না, ক্রমবর্ধমান না, এটা হচ্ছে সমানুপাতিক। প্রথমে 10, তারপর 10, তারপর 10, তারপর 10, তারপর 10। এটাই এটা হচ্ছে মুহি খাওয়ার কাজ করবা, এর উল্টো পাল্টা অ্যান্সার করলে। এটা হচ্ছে সমানুপাতিক বা স্থিরানুপাতিক। হাতের লেখা দিয়ে আমার সুন্দর হইতেছে, ঘটনা কি? সমানুপাতিক ধারা এটা। এটা হচ্ছে সমানুপাতিক হারে বৃদ্ধি। একদম ডিটেলস লিখে দেই, দেখা যায়? সমানুপাতিক হারে বৃদ্ধি, এটা লিখেই দাও, যদি দরকার হয় লিখে নাও। এটা হচ্ছে সমানুপাতিক বৃদ্ধি, অর্থাৎ সমান হারে যদি বৃদ্ধি পায়। এটাও দ্বিগুণ করছো, দ্বিগুণ হয়েছে। 3 গুণ করছো, 3 গুণ হয়েছে। 5 গুণ করছো, 5 গুণ হয়েছে। মানে উপকরণ যে হারে বাড়াও, উৎপাদন যদি একই হারে বাড়ে, এই যে স্বাধীন চলক যে হারে বাড়ে, অধীন চলক যদি একই হারে বাড়ে, তাহলে সেটা হচ্ছে সমানুপাতিক হারে বৃদ্ধি। ক্লিয়ার? এটা যদি আরেকবার ভুলে এলে কিন্তু মার দিমু। ক্লাসে আমি এটা বুঝাইছি। তারপর আরেকটা বুঝাইলাম যে 10, তোমার ধরো 25, তারপর ধরো 50, এরপর 90, এরপর ধরলা 160। তাহলে দেখো এইটা কি হারে বৃদ্ধি? এটা ক্রমবর্ধমান। এটা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি। গুড।
এই তো ভালো, এটা হচ্ছে ক্রমবর্ধমান, অর্থাৎ বর্ধমান। প্রথম বাড়ছে 10, তারপর বাড়ছে 15, তারপর বাড়ছে 25, তারপর 40, তারপর 70। এটা হচ্ছে ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি, বর্ধমান হারে বৃদ্ধি। আর দ্বিতীয়টা হচ্ছে, এটা কিন্তু সামনেও কথা হবে, এই 10, 18, 24, ধরো 28, 30, তাহলে এটা কি ক্রমহ্রাসমান। সমান। প্রথম 10, তারপর 8, তারপর 6, তারপর এটা হচ্ছে ক্রমহ্রাসমান। এই তিনটা তো বুঝে গেছো, এটা সবাই বুঝছো, আসলে মনে ছিল না। যারা ক্লাস করছো তারা সবাইরই মনে ছিল, মানে হারে বৃদ্ধি, সবকটাই কিন্তু বৃদ্ধি, এ পর্যন্ত বৃদ্ধি, তারপর হ্রাস হবে পরে, এটাও বাড়তেছে, এটাও বাড়তেছে, এটাও বাড়তেছে, এটাও বাড়তেছে, এটাও বাড়তেছে। তাহলে এইরকম তিনটা ধারা আছে। সুযোগ ব্যয় এরকম তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কর্ম সমানুপাতিক সুযোগ ব্যয় বা স্থিরানুপাতিক সুযোগ ব্যয়। স্যার আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই ব্ল্যাক আউট হয়ে গেছে, তুমি স্যার আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ভিডিও আছে, ভিডিওতে Yeah. কি করবো না। আমিও কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে স্যার। এই সবাই কি একই অবস্থা? না স্যার আমরা দেখতে পাইতেছি। আচ্ছা ওয়েট, না দেখলে এখন কেটে যাবে, আমরা নতুন স্যার দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। জি আচ্ছা, স্যার দেখা যাচ্ছে। না গেলেও পরে ঠিক হয়ে যাবে, যারা একটু একটু কথা একটুই করো, শোনা শোনো, যাচ্ছে কিন্তু না অসুবিধা নাই, তুমি দেখা যাচ্ছে। যেভাবে হোক কথা শুনলেও হবে, পরে ভিডিও দেবো, এটা চেক করে দেখো। তাহলে আমরা তো এটা আসলে পুরানো জিনিসই, আমরা নতুন কোনো জিনিস এখানে আলোচনা করতেছি না, আলোচনা করতেছি পুরানো জিনিস। পুরানো জিনিস কি ছিল? স্থিরানুপাতিক বৃদ্ধি, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি, আর একটা ছিল ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি। এ কিন্তু এখন কেটে যাবে, কেটে যাওয়ার পরে আবার নতুন করে অ্যাড দেবা। এই যখন বৃদ্ধি আসে, এখন সুযোগ ব্যয় এরকম তিনটে ভাগে ভাগ করা যায়: সমানুপাতিক সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, আর একটা হচ্ছে ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। বিষয়টা হচ্ছে সুযোগ ব্যয় মানে কি? আচ্ছা, তাহলে সুযোগ ব্যয়কে এরকম তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিরানুপাতিক বা সমানুপাতিক সুযোগ ব্যয়, ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, আর একটা হচ্ছে কি ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। তাহলে দেখো সুযোগ ব্যয়টা আসলে কি, একটা সুযোগ গ্রহণ করার জন্য আর একটা সুযোগ আমি হাতছাড়া করতেছি। তো যেটা আমি হাতছাড়া করতেছি সেটা সুযোগ ব্যয়। এখন দেখো সেই হাতছাড়াটা যদি কারো যেন আছে, এই মিউট করে দাও, মিউট করে দাও, কোন কোন শব্দ আসছে। যদি সাপোজ তুমি মনে করো যে প্রতিবারই তুমি একটা আপেলের বিনিময়ে 2টা কমলা, অথবা আরো বেশি বলি 10টা আপেলের বিনিময়ে তুমি 20টা কমলা যদি প্রতিবারই যদি হাতছাড়া করো, অর্থাৎ তুমি 10টা আপেলের বিনিময়ে তুমি, বা কি বলে 10টা আপেলের বিনিময়ে, অথবা আমি উল্টা থেকেই বলি যে তুমি 10টা আপেল দিচ্ছ, বিনিময়ে সে তোমাকে 20টা কমলা দিচ্ছে। 20টা কমলার বিনিময়ে তুমি যদি 10টা আপেল সবসময় হাতছাড়া করে আসো, অর্থাৎ তুমি 10টা কমলা নেবা, 20টা কমলা নেবা, কিন্তু সে তোমাকে 10টা দেবে, অর্থাৎ 1:2 যদি হয়, সবসময় যদি এরকম চলতে থাকে, 10টার বিনিময়ে 20টা, 10টার বিনিময়ে 20টা, 10টার বিনিময়ে 20টা, সেটাই হচ্ছে তোমার স্থিরানুপাতিক। যেমন দেখো ঘটনাটা কি ছিল, ঘটনাটা ছিল তুমি একটা বাড়াইছো, 10 ছাড়ছো, আবার একটা 10 ছাড়ছো, আবার একটা 10 ছাড়ছো, আবার 10 ছাড়ছো। তাহলে এখানে ছাড়ার পরিমাণ কি একই না? একটা ধরো এইটা মনে করো আপেল, আর এইটা মনে করো আঙ্গুর, আঙ্গুর। তাহলে তোমার প্রথম একটা আপেলের বিনিময়ে 10টা আঙ্গুর পাচ্ছ, দ্বিতীয়বার 2টা আপেলের বিনিময়ে 20টা পাচ্ছ। তাহলে প্রতিবারই একটা আপেলের বিনিময়ে তুমি, একটা আপেলের বিনিময়ে 10টা আঙ্গুর তুমি পাচ্ছ। তাহলে এটা কি সমান হারে আছে না? এটা হচ্ছে সমানুপাতিক সুযোগ ব্যয়। এটাকে যদি আমরা ছবি আঁকি, তাহলে এই ছবিটা আমি একটু করেই দেখাই, এইখানেই দেখাই, যে এইখানে দেখা যায় এই ছবিটা এইরকম একটা ছবি হবে, খেয়াল করো। অর্থাৎ এই বাড়বে 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 একই। আমি কি বড় করে দেখাবো না, এটা তোমরা বুঝবা? বুঝবা বলো? এই ধরো একই পরিমাণ ছাড়তেছে, তার মানে কি এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু, অর্থাৎ নির্দিষ্ট হারে বাড়ার পরে যদি একই হারে বাড়ে বা একই হারে ছাড়ে, তাহলে সেটা হচ্ছে সমানুপাতিক সুযোগ ব্যয়। তো বইতে একটু দেখলেও এটা পাবা, ঠিক আছে? বোঝা যায় না? আমি আরো বড় করে আঁকাবো। স্যার বোঝা যায়। আচ্ছা, তারপরে তোমাদের কনফিডেন্স নেই, আমি বড় করিয়ে দেই। মিউট করো, মিউট করো। এরপর হচ্ছে কি ক্রমবর্ধমান, যেটা হচ্ছে আবার আমি একটু বড় করিয়ে আঁকি। যদি ঘটনাটা এমন হয় যে 1 2 3 4,
দেখো তোমরা আঁকতে গেলে সুবিধা হবে। আমি এইখানে কিন্তু সমান হারে বাড়াচ্ছ, সমান হারে বাড়ানোর বিনিময়ে যদি সমান হারে ছাড়তে হয়, এই ধরো আগে যতটুকু ছাড়ছো এটাও একই, যদি এক হয় তাহলে সেটা হচ্ছে কি সমানুপাতিক বা স্থিরানুপাতিক সুযোগ ব্যয়। যদি এটা হচ্ছে এরকম হয়, দেখো আমরা এতক্ষণ যে আঁকছি এই, তাহলে দেখো 1 2 3 এই ধরো 4, খেয়াল করো এইটা কিন্তু ইম্পর্টেন্ট ওইটার চেয়েও বোঝার জন্য। দাগ মনে হয় সোজা হয় না, বাঁকা বাঁকা যায়। আচ্ছা তোমরা মনে মনে ধইরা নাও সোজাই হয়েছে নাকি, ধরতে তার দোষ নাই, অত বাঁকাও হয় না, হয়েছে। আচ্ছা এখন দেখো প্রথম এইটা দিয়ে দেখো এই 1 একক বাড়ছে 10 একক ছাড়ছে, আবার 1 একক বাড়ছে 10 একক ছাড়ছে, 10 একক ছাড়ছে। এখন দেখো এইটা কিন্তু 1 একক বাড়ে 1 একক বাড়ে 1 একক বাড়ে 1 একক বাড়ে 1 একক বাড়ে। প্রথমটার জন্য কতটুকু ছাড়লো, এই একটুখানি একটু ছাড়ছে। দ্বিতীয়টার জন্য কতটুকু ছাড়ছে, তার চেয়ে বেশি না কম? বেশি। 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 দ্বিতীয়টার জন্য আরো বেশি। আরো বেশি। তারপরেরটার জন্য আরো বেশি। আরো বেশি। তাহলে এটা হচ্ছে ক্রমবর্ধমান। কোন একটা জিনিস সে পাইতে গিয়া যদি যে জিনিসটা ছাড়তেছে সেটা যদি ক্রমশ বেশি হারে ছাড়ে তাহলে সেটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আর যদি এটা যদি এরকম হয়, এরকম যদি হয় তাহলে দেখো এটাও ভাগ দেই, এটা ছোট করে ফেলাই। আচ্ছা এই 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 প্রথমটার জন্য সে কতটুকু ছাড়তেছে, প্রথম এককের জন্য এই এত বড় ছাড়তেছে। দ্বিতীয়টার জন্য কতটুকু ছাড়তেছে, তার চেয়ে কম। তৃতীয়টার জন্য কি কতটুকু ছাড়তেছে, তার কম। এটা হচ্ছে কর্মহ্রাসমান সুযোগ ব্যয়। এটা সহজ জিনিস, আসলে আমি এটা ধরতেও চাই নাই, তোমরা এটা দেখলেও আসলে পারতা। আচ্ছা এটা কি এই প্রশ্নটা কার ছিল, সুহার? স্যার আমার ছিল ওই যে ঢাল ওইটা। না ঢাল 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 নেক্সট ক্লাসে। এখন তোমাদের ঢাল বাদে সবকিছু আলোচনা আসছে কিনা? আচ্ছা স্যার অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি হচ্ছে অর্থনৈতিক মানে এটারে কি বলে, জাতীয় আয় বৃদ্ধির হারই হচ্ছে প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি সম্পর্কে এখন আর অত বেশি জানা লাগবে না, প্রবৃদ্ধির সামনে আসবে আলোচনায়। আমরা এই মানে মেন টপিকস গুলাই থাকি, ঠিক আছে। প্রবৃদ্ধি শুধু জেনে রাখো, অর্থনৈতিক প্রবৃদ্ধির হারই হচ্ছে প্রবৃদ্ধি, ঠিক আছে। জি আচ্ছা স্যার। এখন তাহলে আমরা নেক্সট এসে যাই। আমার মনে হয় এইটা নিয়ে যারা মোটামুটি পড়াশোনা করেছো বা পড়াশোনার মধ্যে ছিলা তাদের এটা খুব বড় ধরনের অসুবিধা হওয়ার কথা না, এই তিনটা যেহেতু আলোচনা হয়ে গেছে। আচ্ছা এরপরে আমরা একটু ই করি, সবাইকে হাজিরা দিছো? জি স্যার। দেখি তো কয়জন আছো, জি কয়জন স্যার দিয়েছি। জি স্যার দিছি। দেখেলে কয়জন আছো, কয়জন দিছো। তোমরা মেসেজ দিয়ে একদম ই করে দাও, আমি খুঁজেই পাই না কোথায় গেছে। ও 18 জন, এখনো একজন দেও নাই এখানে, একজন না দুইজন দেও নাই এখনো। আচ্ছা দুইজন স্যার। এখনো দুইজন দেও নাই, সে দুইজন এখানে প্রেস করো। আচ্ছা এখন দেখো অন্য বিষয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা আমাদের হাতে সময় যেহেতু আছে আমরা তাহলে নতুন টপিকসে ঢুকি, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত বলো যে আমরা যে আলোচনা হয়েছে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা এই কয়েকদিন আলোচনা করেছি, এবং ফার্স্ট পার্টের প্রশ্ন কিন্তু এখান থেকেই ম্যাক্সিমাম আসে। এইখানে তোমাদের কোনো ধরনের সমস্যা আছে কিনা? এখানে যারা উপস্থিত আছো তাদের কোনো সমস্যা আছে আর? আচ্ছা নাই, আচ্ছা নাই। আমি নেক্সট যদি সমস্যা থাকে আইডেন্টিফাই করো, আবার নেক্সট আমরা আলোচনা করবো। এখন আমরা কিছু অন্য টপিকসে যাই। উৎপাদন সম্ভাবনার মানে শেয়ার স্ক্রিনে গিয়া এই চ্যাপ্টারের অন্য একটু বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমরা যা পড়ছি এতক্ষণ সেটা ছিল ইম্পর্টেন্ট বেশি,
অর্থাৎ ওইটা থেকে প্রশ্ন বেশি আসে। আর এখন যেটা পড়বো সেটা অনেক সহজ জিনিস, ওইটার চেয়ে সহজ, একদম সহজ। এটা তোমরা তোমাদের বাসায় পড়তে বললেও তোমরা পারবা। আমি তারপরে একটু ধরাই দেই শুধু। এটা একদম ইজি জিনিস এখন যেটা আলোচনা করব। আচ্ছা, আমরা আলোচনা করব অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, এই চ্যাপ্টারটার নাম কি? মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আচ্ছা, প্রথম তাহলে এই চ্যাপ্টারকে দুইটা ভাগে ভাগ করলে কি কি ভাগে ভাগ করা যায়? মৌলিক অর্থনৈতিক সমস্যা, মৌলিক এক অর্থনৈতিক কথা হচ্ছে সমাধান। সমস্যা এবং সমাধান। আমরা এতক্ষণ যে এই কয়দিন যে আলোচনা করছি সেটা মূলত আমরা সমস্যা নিয়ে আলোচনা করছি, এখন আমরা সমাধান নিয়ে আলোচনা করব। এখন দেখো, সমস্ত সমাজ ব্যবস্থায়, সমস্ত অর্থনৈতিক ব্যবস্থায়, ইভেন সমস্ত দেশের সমস্যা কিন্তু একই। কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, উৎপাদিত বন্টন বন্টন কিভাবে হবে, উৎপাদিত বন্টন দক্ষ কি হবে না অদক্ষ হবে, এই সব সমস্যা কিন্তু সব দেশই বা সব অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমাজই এক। কিন্তু এইটা সমাধান করার জন্য এক এক দেশ এক এক পদ্ধতি ব্যবহার করে। খেয়াল করো, এক এক দেশ এক এক পদ্ধতি ব্যবহার করে। এখন যে পদ্ধতিগুলো ব্যবহার করে সেই পদ্ধতি কি বলা হয়? অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে? অর্থাৎ অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যে কাঠামোগত পদ্ধতি আছে সেই কাঠামোগত পদ্ধতির নামই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, বা যেই মানে প্রাতিষ্ঠানিক পদ্ধতি। অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রাতিষ্ঠানিক পদ্ধতি বা কাঠামোগত পদ্ধতিকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। একটু সংজ্ঞাটা দেখো তাহলে, যে এইখানে দেখো যে অর্থনৈতিক সমস্যা সমাধানের তোমার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বা সরি মানে প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক ব্যবস্থা বলে। হ্যাঁ, অর্থাৎ যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক কার্যকরী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। সহজ জিনিস যেটা আলোচনা করছিলাম। এরপরে দেখো বিশ্বে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। এই চ্যাপ্টারটা এখন যে আলোচনা করবে একদম সহজ, আমি কিছু আলোচনা করে তোমাদেরকে বাসায় আমি পড়তে দেবো। সহজ বলতে 4 ধরনের অর্থনৈতিক সমস্যা, এগুলো তোমরা আলোচনায় যাদের অর্থনীতি ছিল তারা তো জানোই। আর এখনো তো আলোচিত জিনিস একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, যেটাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিস্ট ইকোনমি। দ্বিতীয়টা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেটাকে বলা হয় কমান্ড বা সোশ্যালিস্টিক ইকোনমি। তৃতীয়টা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, আর চতুর্থটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আমরা এখন এই 4 ধরনের অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলবো। 4 ধরনের অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলবো: ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার আজ এক নাম হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা নির্দেশমূলক। এখন দেখো, আমরা এখন চলে আসি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। সহজ জিনিস, একদম সহজ এবং সিম্পল, তোমরা নিজেরা পড়েই পারবে, এক্ষেত্রে আমার বেশি সময়ও দেওয়া লাগবে না। পুঁজিবাদী কথাটা মানে কি, ধনতান্ত্রিক কথাটা মানে কি? ধন আর পুঁজি, পুঁজি মানে কি? সম্পদ। তাহলে সম্পদকে কেন্দ্র করে যে অর্থ ব্যবস্থাটা গড়ে ওঠে। রিচি দাগ দিচ্ছ কেন? ধনতান্ত্রিক বা ধনকে কেন্দ্র করে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে বা পুঁজিকে কেন্দ্র করে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমি একটা অর্থ ব্যবস্থা পড়াবো, তোমরা সবকটা অর্থ ব্যবস্থা বুঝবা, একটু শুধু মনোযোগ দেবা। আচ্ছা, একটু আমরা দেখে নেই। যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের মালিকানা ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি কর্তৃক সম্পদ অর্জিত হবে, সরকারের কোনো হস্তক্ষেপ নাই, স্বয়ংক্রিয় উপায়ে দ্রব্য বা মূল্য নির্ধারিত হবে, তাকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে। এখানে মূলত এই অর্থ ব্যবস্থার 3টা বৈশিষ্ট্যের কথা বলা আছে। খেয়াল করো, এখানে মূলত 3টা বৈশিষ্ট্যের কথা বলা আছে। এক হচ্ছে কি
এই যে ব্যক্তি মালিকানাধীন, দেখো ব্যক্তির মালিকানা এই একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে সরকারি হস্তক্ষেপ নাই, বাঁকা বাঁকা যায় কেন, সরকারি হস্তক্ষেপ নাই এই একটা অর্থ ব্যবস্থা, এটা সোজা হতে পারে না। আচ্ছা, তাহলে আর একটা বৈশিষ্ট্য কি, দ্রব্য বা স্বয়ংক্রিয় উপায়ে দাম নির্ধারিত হয়। তাহলে আবারও শোনো, এটা এখনই মাথার মধ্যে সেট করে নাও, মুখস্থ করে নাও, একদম প্রশস্ত করে ফেলো। যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের মালিক হচ্ছে ব্যক্তি, অর্থাৎ কি সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি, সরকারের কোনো ভূমিকা নাই, সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না, এবং দ্রব্যমূল্য নির্ধারিত হয় স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থায়। এই স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা নিয়ে আমরা এই চ্যাপ্টারে তেমন কথা বলবো না, এটা দ্বিতীয় চ্যাপ্টারে কথা বলবো। এই চ্যাপ্টারে শুধু একটু ধারণা দেব। এখন তাহলে সবাই একটু এই সংজ্ঞাটা একটু আওড়ায়ে নাও, 2-3 বার করে একটু পড়ো সংজ্ঞাটা। আমি কি সামনে যাব? এরপর দেখো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, এইখানে খুব খুব ভালো করে মনোযোগ দেবা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? জি স্যার। এতক্ষণ শুনতেছিলে? জি স্যার, কাটা কাটা আসতেছিল। আচ্ছা আচ্ছা, একটু আমি না স্যার, বাইজা বাইজা আসতেছিল। আচ্ছা যাই হোক, এটা সমস্যা না, বাইজে বাইজে আসলো। আবার আমি একটু রিপিট করি। আবার দেখো, এখানে 3টা অর্থনৈতিক বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে সম্পদের মালিকানা থাকবে ব্যক্তির, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। আর একটা হচ্ছে মূল্য স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ বাজার ব্যবস্থায় মূল্য নির্ধারিত হবে। এরপরে দেখো, তাহলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, এটা একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো। তাহলে আমি তোমাকে যদি বলা হয় তুমি একটা বৈশিষ্ট্য বলো, কেউ একজন বলো তো কি বৈশিষ্ট্য? স্যার, সবাই ইচ্ছে মতো উৎপাদন করতে পারবে, প্রতিষ্ঠান খুলতে পারবে। এটা তোমাকে কিন্তু বলিনি, ওইখানেই কিন্তু 3টা বৈশিষ্ট্য আছে। ব্যক্তি মালিকানাধীন, দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়, আর একটা হচ্ছে কি তোমার সরকারি হস্তক্ষেপ নাই। এখন এক এক করে বৈশিষ্ট্য আসি। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মালিকানা ব্যক্তির। যদি আমি ব্যাখ্যা করি, তাহলে এক্ষেত্রে ব্যক্তি সম্পদের মালিক হতে পারবে, ব্যক্তি সম্পদের সমস্ত মালিকানা থাকবে ব্যক্তির। আর যদি 2টা অর্থ ব্যবস্থা আমি যদি পাশাপাশি, এটা মনে রাখো, পাশেরটা যখন নিয়ে আসবো, তাহলে ব্যক্তি না হয়ে আর কে হইতে পারে, আর সরকার হইতে পারে, সরকার হইতে পারে না, কিন্তু এইখানে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে। দ্বিতীয়টা হচ্ছে উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, এর ক্ষেত্রে স্বাধীনতা আছে। অর্থাৎ উৎপাদনের যে 4টা কর্মধাপ, অর্থনীতির 4টা কর্মধাপ, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, যেটা আমরা পিছনে আলোচনা করে আসছি, এই ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। আচ্ছা, উৎপাদনের ক্ষেত্রে কার স্বাধীনতা থাকবে? বিক্রেতা না, উৎপাদকের। উদ্যোক্তা। উৎপাদকের স্বাধীনতা। উদ্যোক্তা। উৎপাদক, স্যার, উদ্যোক্তাও বলতে পারো, উৎপাদকও বলতে পারো। তাহলে উৎপাদকের স্বাধীনতা থাকবে, অর্থাৎ একজন ব্যক্তি ইচ্ছা করলে যে কোনো দ্রব্য সে উৎপাদন করতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে তার মুনাফা হইলেই হইল, লাভ হইলে সে কল্যাণকর দ্রব্য উৎপাদন করবে, খারাপ দ্রব্য সে উৎপাদন করতে পারে। বিনিময়ের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। বন্টনের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। ভোগ, আমি যা ইচ্ছা তাই ভোগ করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা থাকবে। এই কথাটাকে আরো যদি সুন্দরভাবে আমরা যদি হাইলাইট করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা থাকবে। ব্যক্তির স্বাধীনতা মানে কি, আরো বিচ্ছিরি হয়ে যেতেছে না, ব্যক্তির স্বাধীনতা মানে কি, অর্থাৎ ব্যক্তির সম্পদ অর্জনের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে, উৎপাদনের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে, বিনিময়ের ক্ষেত্রে স্বাধীনতা, বন্টনের ক্ষেত্রে, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা থাকবে। দ্বিতীয়টা দেখো, যে উদ্যোক্তা বা উদ্যোগের স্বাধীনতা, যেটা এইমাত্রই কথা বলছি। উদ্যোক্তা ইচ্ছা করলে বা উদ্যোক্তারও স্বাধীনতা থাকবে, উদ্যোগের ক্ষেত্রেও স্বাধীনতা থাকবে। অর্থাৎ এখানে মূল হচ্ছে স্বাধীনতা কথাটা থাকবে। দ্বিতীয়টা হচ্ছে উৎপাদক ভোক্তা সার্বভৌমত্ব, এটা ওই একই জিনিসকে মিল করে। আসলে উপরের এই 3টা কথার মধ্যেও এগুলা চলে আসে। এরপর আসে যে সরকারের হস্তক্ষেপ মুক্ত, এই যে পূর্বে যেটা ছিল, সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তারপর দেখো, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায়
অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ণয়। স্বয়ংক্রিয়ভাবে চাহিদা এবং যোগানের মাধ্যমে দাম নির্ণয়। এরপর দেখো বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো, কারণ এই বৈশিষ্ট্য থেকে আমি ওই বৈশিষ্ট্যে যাব। এরপর হচ্ছে অবাধ প্রতিযোগিতা, অর্থাৎ সম্পদ উৎপাদনের ক্ষেত্রে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা হবে, অর্থাৎ এ উৎপাদন করছে তার চেয়ে বেশি উৎপাদন করব, তার চেয়ে বেশি উৎপাদন করব, এরকম একটা প্রতিযোগিতা থাকবে, পূর্ণ প্রতিযোগিতা। তারপরে দেখো একক উৎপাদন ব্যবস্থা, কেউ ইচ্ছা করলে এককভাবে উৎপাদন করতে পারবে, যেহেতু ব্যক্তি স্বাধীনতা আছে, ব্যক্তি উৎপাদন করতে পারবে। তারপর আছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ অনেকে মিলেও আবার উৎপাদন করতে পারবে, কেউ ইচ্ছা করলে একা উৎপাদন করতে পারবে, কেউ অনেকগুলো মিলেও উৎপাদন করতে পারবে, কেউ কম মূলধন দিয়ে উৎপাদন করতে পারবে, কেউ বেশি মূলধন দিয়ে উৎপাদন করতে পারবে। তারপর আছে শ্রম বিভাগ সর্বোচ্চকরণ। শ্রম বিভাগ এই কথাটার মানে বুঝো কেউ? শ্রম বিভাগ বা শ্রম বিভাজন কোথাও কেউ শুনছো কিনা? আচ্ছা, যেমন ধরো আমার গায়ে একটা শার্ট আছে, না এই শার্ট তৈরি করার ক্ষেত্রে একদল কাপড় কাটবে, একজন কাপড় কাটবে, অর্থাৎ সে কাপড় কাটা স্পেশালিস্ট। আর একজন কি করবে? সেলাই করবে, সেলাই করা স্পেশালিস্ট। আর একজন কি করবে? সে ধরো ইস্ত্রি বুতাম লাগাবে, আর একজন ইস্ত্রি করবে। তাহলে এটা হচ্ছে শ্রম বিভাজন। এই একটা শার্ট একজনে উৎপাদন করতে পারতো, একজনও সবকিছু করতে পারতো, কিন্তু এটাকে যদি শ্রমকে যদি ভিন্ন ভিন্ন ভাবে ভাগ করে দেওয়া হয়, সেটা হচ্ছে শ্রম বিভাজন। তাহলে যেহেতু বড় আকার উৎপাদন হয়, তাহলে এরকম করে যেহেতু কর্মচারী বেশি থাকে, এখন আমি যদি একাই একটা শার্ট উৎপাদন করি, তাহলে আমার তো অন্য কোনো লোক নাই, আমি কিভাবে করবো সেটা? কিন্তু লোক যদি বেশি থাকে, তাহলে এটাকে শ্রম বিভাজন করা যায়, যে একজনকে এই এই কাজ, আর একজনকে এই কাজ, আর একজনকে এই কাজ, এটা হচ্ছে শ্রম বিভাগ করা যায়, এটাকে শ্রম বিভাজন করা যায়। এরপর আছে মুনাফার উদ্দেশ্যে উৎপাদন কার্য পরিচালনা। খেয়াল করো, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর, হচ্ছে এই উৎপাদন কাজ পরিচালিত হবে মুনাফাকে কেন্দ্র করে। যেখানে বেশি লাভ হবে সেখানে উৎপাদন করবে, যেখানে মুনাফা বেশি হবে সেখানে সে উৎপাদন করবে। এখন দেখো এই যে ত্রুটিগুলো এখানে চলে আসে, তাহলে কেউ যদি মনে করে যে মাদকদ্রব্য উৎপাদন করে তার মুনাফা বেশি হবে, তাহলে সেটা করবে। সরকার এক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না, অর্থাৎ ভালো খারাপ সব জিনিসই এক্ষেত্রে উৎপাদিত হতে পারে। মূল লক্ষ্য কি? যদি মুনাফা হইলেই হলো। এরপর আসো দেখো যে মুদ্রাস্ফীতি বিদ্যমান, মুদ্রাস্ফীতির সাথে কারো কোনো ধরনের পরিচয় আছে কিনা? জি স্যার। বলো তো মুদ্রাস্ফীতি কি? কেউ একজন বলো মুদ্রাস্ফীতি কি? মুদ্রার মান কমে যাওয়া। গুড, কে বলছো? সুইটি? স্যার ফিমা। ও ফিমা বলছো। আচ্ছা, তোমার নাম ওঠে না কেন? আচ্ছা, মুদ্রার মান কমে যাওয়া, এর চেয়েও সহজ ভাবে আর কেউ বলতে পারবা? স্যার যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে কিন্তু টাকা আর লাগবে না, আর লাগবে না জাকিয়া, আর লাগবে না, আমি এইটাই চাচ্ছিলাম। মুদ্রার মান কমে যাওয়া এটা আমরা সাধারণ মানুষ বুঝতে নাও পারি, আমরা কিন্তু দ্রব্যমূল্য বেড়ে যাওয়া এইটা বুঝি। তাহলে মুদ্রাস্ফীতি আপাতত এই পর্যন্ত জেনে রাখো, শুধু দাম বেড়ে যাওয়া, দ্রব্যের দাম বাড়াই মুদ্রাস্ফীতি। যারা অন্য ব্যাগ সায়েন্স ছিল না, মানে সরি যাদের ইকোনমিক্স ছিল না, তারা শুধু মুদ্রাস্ফীতি মানে আপাতত জেনে রাখো দ্রব্যের দাম বেড়ে যাওয়া। দ্রব্যের দাম বেড়ে যাওয়া এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি, আমরা অর্থনীতি ভাষায় একে মুদ্রাস্ফীতি বলবো। তো দেখো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এই যে দ্রব্যের দাম কেন বাড়ায় মানুষ, কি কারণে দ্রব্যের দাম বাড়ে? ঝটপট বলো, দ্রব্যের দাম বাড়ে কেন বা বাড়ায় কেন মানুষ? দ্রব্যের দাম বাড়াইয়ে কি পায়? চাহিদা। স্যার মুনাফা লাভে আসে। মুনাফা বেশি। এই কি আমার কি বোর্ড দেখা যায়? চাহিদা বোর্ড দেখা যায়, বোর্ড দেখা যায়। জি স্যার। আচ্ছা না, জি স্যার দেখা যায়। আচ্ছা, আমি সংক্ষেপে দেখা যাচ্ছে না। দেখা যায় না। আচ্ছা না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা লাগবে না, আমি তোমার আচ্ছা লাগবে না কেন, শেয়ার স্ক্রিন বাদ দিলেই তো হয়। এখন দেখা যায়। মানে এখন দেখা যায় না? জি স্যার। আচ্ছা, মুনাফা খেয়াল করো, মুনাফা ইকুয়াল টু কি? আসলে মুনাফা বলতে কি বোঝায়? মুনাফা হচ্ছে আয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আয় বিয়োগ ব্যয়। স্যার সবার একটু মিউট করতে বলেন। সবাই একটু মিউট হও। আয় মাইনাস ব্যয় হচ্ছে মুনাফা। ধরো কোনো একটা জিনিস, আয় মানে কি? আয় কি? আয় কি? বিক্রয় স্যার যে লব্ধ। টাকাটা অর্জন হ্যাঁ,
না মারমু, বিক্রয় লব্ধ অর্থ, এই কথা আর বললে মাইর খাবা। বিক্রয় লব্ধ অর্থ অর্থাৎ বিক্রি করে যে টাকা পাওয়া যায় সেটা হচ্ছে আয়, আর ব্যয় হচ্ছে ওই দ্রব্য উৎপাদন করতে বা বিক্রি করে যে টাকায়। এখন দেখো, স্বাভাবিক খেয়াল করো, কোনো একটা দ্রব্য বিক্রয় করলে 80 টাকা পাইলো, আর ওই দ্রব্য উৎপাদন করতে খরচ গেল 50 টাকা। আমি কিন্তু এই দিয়ে পরে প্রশ্ন করব, আমি এখন সিম্পল আমি ধাঁধা জিগাইলাম না। তাহলে দেখো, এই 80 টাকা কি আয়, আর ব্যয় কত 50 টাকা, তাহলে মুনাফা কত 30। 30 টাকা। তাহলে দেখো এই মুনাফাটা কখন বাড়বে, ভালো করে খেয়াল করো কিন্তু, যারা আছে তারা, যারা নাই তারা আজকে পড়া মানে কপাল পোড়া। আচ্ছা, এই মুনাফাটা কখন বাড়বে, এই 30 টাকা কখন 50 টাকা হবে? স্যার যখন আয় বাড়বে। গুড। যখন যখন আয় দ্রব্যের বাড়বে। দাম, যখন আয় এটা 100 টাকা হয়ে গেল, তখন এটা 50 টাকা হয়েছে না? জি স্যার। এই স্যার। আরো একটা উপায় আছে, সেটা কি? দ্রব্যের দাম বাড়িয়ে দেওয়া। দ্রব্যের দাম তো বাড়াইলে তো আগেই তো গেছে, আয় বাড়বে। স্যার খেয়াল আমি করো। কম ব্যয় ব্যয় উৎপাদন কমাইলে, করব। ব্যয় কমাইলে, তাহলে দুইটা জিনিস, মুনাফা বাড়াবার সিস্টেম হচ্ছে যদি আয় বাড়ে আর যদি ব্যয় কমে। আয় কমলেও মুনাফা বাড়বে, আর সরি আয় বাড়লে মুনাফা বাড়বে, আর আয় ব্যয় বা- কমলে মুনাফা বাড়বে। এইটাকে যদি এখন ব্যয় যদি আমি এটা যদি 30 টাকা করে দিতাম, তাহলে 50 হইতো না? তাহলে বিষয়টা বুঝছো জি কিনা? স্যার। তাহলে তাহলে বিষয়টা হলো, কি? যদি আয় ব্যয়ের পার্থক্য হচ্ছে মুনাফা, সেক্ষেত্রে যদি আয় বাড়ে তাহলে মুনাফা বাড়বে, যদি ব্যয় কমে তাহলে মুনাফা বাড়বে। তাহলে আয় বাড়াবার পদ্ধতি কি? আয় কিভাবে বাড়বে? দ্রব্যের দাম স্যার বাড়িয়ে দ্রব্যের বাড়াইলে, দাম বাড়ালে। যেমন ধরো এখানে খেয়াল করো যে 8টা দ্রব্য মানে 10টা দ্রব্যের দাম ছিল 8 টাকা, সেইখানে পাইছে 80 টাকা। দেখতেছো সবাই? 10টা দ্রব্য, এটা হচ্ছে পরিমাণ পি, এটা হচ্ছে কিউ। তাহলে দেখো 10টা দ্রব্যের দাম ছিল 8 টাকা, মানে 10টা দ্রব্যের পার দ্রব্যের দাম ছিল 8 টাকা, আয় ছিল 80 টাকা। এখন কি করলো সে, এই যে 10টা দ্রব্যের দাম 2 টাকা বাড়াই দিছে, 10 টাকা করছে, তাহলে আর আয় বাড়বে না? তাহলে জি স্যার। জি কেন স্যার। হয়? মুদ্রাস্ফীতি হইলেই মুনাফা হয় উৎপাদকের, এই কারণে সে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে, মুদ্রাস্ফীতি করে আর দ্রব্যমূল্য বাড়াই দেয়। ঠিক আছে, এই জিনিসটা এরপরে আবার আমি আবার আসবো। এরপর দ্বিতীয়টা দেখো, এটা গেল কি মুদ্রাস্ফীতি বিদ্যমান। সুতরাং এই ক্ষেত্রে এই মুনাফা বাড়াবার জন্য সে আয় বাড়ায়, আয় বাড়াইলে বাড়াবার জন্য সে দ্রব্যমূল্য বাড়ায়। তাহলে এক্ষেত্রে মুদ্রাস্ফীতি অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি থাকে। যদি কেউ না বুঝো তাহলে বই দেখবে, একদম সহজ হয়ে যাবে। আবার তো কালকে আমরা কথা বলবো, কালকে আবার একবার মনে হয় বই দেখলে অত কষ্টকর কিছু জিনিস মনে হবে না। এরপর হচ্ছে আয় বৈষম্য লক্ষণীয়। আয় বৈষম্য মানে কি? অর্থাৎ একজনের প্রচুর আয় আছে আর একজনের আয় নাই, একজনের আয় বেশি আর একজনের আয় কম, অর্থাৎ এক শ্রেণীর ধনী শ্রেণী আর গরিব শ্রেণী এই সমাজে বিদ্যমান থাকে। আয় কেমনে আয় বাড়ায়? যে এই দাম বাড়াইয়া সে আয় বাড়াইতে পারে। তাহলে আয় বৈষম্য অর্থাৎ সহজভাবে জেনে রাখো, এই সমাজে তোমার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ধনী শ্রেণী থাকে, গরিব শ্রেণী থাকে, দুই ধরনের শ্রেণী থাকে। উৎপাদন এবং পুঁজি কেন্দ্রীভূত, এই কথার মানে হচ্ছে উৎপাদন এবং পুঁজি কেন্দ্রীভূত, অর্থাৎ কিছু লোকের কাছে বেশি পরিমাণে সম্পদ থাকে আর কিছু লোকের কাছে সম্পদ থাকে না। যেমন তুমি যদি বর্তমান প্রেক্ষাপটে ধরো, তাহলে দেখবা বিশ্বের বা দেশের 90% মানুষের হাতে সম্পদ আছে 10%, আর 10% মানুষের হাতে সম্পদ আছে 90%। আমার বিষয়টা তোমরা বুঝছো কিনা? অর্থাৎ সম্পদ, ম্যাক্সিমাম সম্পদ হচ্ছে কিছু মানুষের হাতে। জি স্যার, বুঝতে তাহলে দেখো উৎপাদন এবং পুঁজি কিছু কিছু পারছি। মানুষের হাতে থাকে, আর বাকিরা থাকে তোমার ভুক্তভোগী বা যারা ওই নিম্ন আয়ের মানুষজন। এইটাই হচ্ছে মানে এখানে আয় বৈষম্য সৃষ্টি হয়। এরপর আছে সম্পদের দক্ষ ব্যবহার। এক্ষেত্রে সম্পদের দক্ষ ব্যবহার হয়, পুঁজির ব্যাপক বিকাশ হয়। আচ্ছা, আমি নতুনে যাব না, আমি এখন এইটাকে নিয়েই তোমার পিছনে গিয়ে আবার আমি তোমাকে পড়াবো, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা পড়াবো এইটার মধ্য দিয়েই। ধরো এইটার নাম ছিল কি,
আচ্ছা এসে যাই, আমি আগেরটাই যাই। এই বৈশিষ্ট্যটি কি বলি খেয়াল করো। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, যে অর্থব্যবস্থায় উপকরণের মালিক থাকে ব্যক্তি, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়, আমি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলছি, যে অর্থব্যবস্থায় উপকরণের মালিক থাকে সরকার, যেখানে সরকারি হস্তক্ষেপ থাকে বা সরকারের হস্তক্ষেপ দ্বারাই দ্রব্যের দাম নির্ধারিত হয়, তাকে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। ওইটা ঠিক উল্টো, ওখানে ব্যক্তির স্বাধীনতা থাকে, এখানে ব্যক্তির স্বাধীনতা নাই। ওখানে সম্পদের প্রথম বৈশিষ্ট্য আসো, সম্পদের মালিকানা ব্যক্তির, আর এখানে সম্পদের মালিকানা রাষ্ট্রের। উৎপাদন বন্টন, আচ্ছা আবারও সিঙ্গেল দিতেছে, উৎপাদন বন্টন বিনিময় ভোগের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে না। ঠিক আছে, ব্যক্তি উদ্যোক্তার ক্ষেত্রে স্বাধীনতা থাকবে না, উৎপাদক এবং ভোক্তার স্বাধীনতা থাকবে না, সরকারের হস্তক্ষেপ থাকবে, স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হবে না, সরকার দাম নির্ধারণ করে দেবে। তাহলে তুমি দেখো এই একটার বৈশিষ্ট্য তুমি পড়তেছো, কিন্তু তুমি আর একটার বৈশিষ্ট্য অটোমেটিক পাচ্ছ। আমি সবসময় বলি অর্থনীতি হচ্ছে একটার সাথে আর একটা লিঙ্ক করা সাবজেক্ট। একটাকে যদি তুমি ভালোভাবে আয়ত্ত করো, অন্য জিনিসগুলো তোমার মধ্যে সহজভাবে চলে আসবে। এরপর দ্বিতীয়টা আসো, দ্বিতীয় বৈশিষ্ট্য দেখো, অবাধ প্রতিযোগিতা নাই। কারণ এজন খালি সরকার উৎপাদন করে, সরকার কার সাথে প্রতিযোগিতা করবে? কিন্তু মানুষ উৎপাদন করে, মানুষ একজনের সাথে আরেকজন উৎপাদন করে। এরপর আছে বৃহদায়তন। আচ্ছা এরপর আমরা মূলটাই চলে যাই। দেখো এই নির্দেশমূলক অর্থ ব্যবস্থা খেয়াল করো। তাহলে আমরা সংজ্ঞাটা ওই পিছনেরটাকে দেওয়ার চেষ্টা করো। দেখো, যে অর্থ ব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত, কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়, তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। নির্দেশমূলক মানে কি? কেন্দ্র থেকে নির্দেশ দেয়, সেই নির্দেশ অনুসারে উৎপাদন হয়, ভোগ হয়, বন্টন হয়, বিনিময় হয়, দ্রব্যের দাম নির্ধারিত হয়, দ্রব্যের মূল্য নির্ধারিত হয়, সবকিছু কেন্দ্র কর্তৃক নির্ধারিত হয়। তাহলে দেখো, তাহলে সংজ্ঞাটা আবার দেখো, যে অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষ যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয়, তাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। বৈশিষ্ট্য দেখো, ওইটার সাথে উল্টে উল্টে যাও। সম্পদের মালিকানা রাষ্ট্রীয়, ওইখানে ছিল কি? ব্যক্তি। কেন্দ্রীয় পরিকল্পনা দ্বারা অর্থনৈতিক কার্যকরী নিয়ন্ত্রিত হয়, ওইখানে কার দ্বারা নিয়ন্ত্রিত হইতো? ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হইতো। বন্টন ভোগ বিনিময়ের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা ছিল, এখানে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। উৎপাদন বিনিময় বন্টন ভোগের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ আছে, ওইখানে ছিল না। তারপর কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণ করে, ওইখানে দাম নির্ধারণ করত বাজারে চাহিদা যোগান। এরপর দেখো সমাজতান্ত্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ওখানে সামাজিক নিরাপত্তার অত নিশ্চিত হয় না, এখানে সামাজিক নিরাপত্তা অর্থাৎ সরকার সমস্ত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করে, বা সরকার কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, কি করবে, সরকার নির্ধারণ করে দেয়। আর এক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যার বেশি আছে সে বেশি খাবে, বেশি ভোগ করবে, যার বেশি সম্পদ আছে সে ভালো জায়গায় থাকবে, ভালো পড়বে, যার নাই সে রাস্তায় থাকবে, করতে থাকবে, এই ধরনের। এখানে ব্যক্তি কর্তৃক নির্ধারিত হবে না। সবাই একটু মিউট করে দাও, তানজিলা নাকি? আচ্ছা, এরপর সকল অঞ্চলে সুষম বৈশিষ্ট্য, অর্থাৎ সব অঞ্চলে সমান বৈশিষ্ট্য হবে। এরপরে দেখো দ্ব্যর্থহীন উৎপাদন ব্যবস্থা, দ্বন্দ্বহীন, অর্থাৎ কারোর সাথে উৎপাদনের টক্করও নাই, এ উৎপাদন করবে সে উৎপাদন করে, সরকার যেহেতু পরিচালনা করে, কোনো জ্ঞানজামও নাই। আর এখানে এক ব্যক্তি করবে, আরেক ব্যক্তি করবে, এর সাথে রেশারেশি, আর সাথে রেশারেশি, এই কথাগুলো থাকবে। এরপরে দেখো কল্যাণের জন্য উৎপাদন কার্যক্রম পরিচালিত। প্রশ্ন অ্যান্সার করো ঝটপট। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কির জন্য উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়? স্যার ব্যক্তি স্বার্থের জন্য। মুনাফার জন্য। মুনাফার জন্য, মুনাফার জন্য। আর এখানে হচ্ছে কি? কল্যাণের জন্য, রাষ্ট্রীয় কল্যাণ, সামাজিক কল্যাণের জন্য পরিচালিত হবে। তাহলে দেখো ওইটার সাথে পড়লে এটা তুমি ভালোভাবে কিন্তু আয়ত্ত করতে পারছো। কাজের পরিমাণ অনুসারে বন্টন, যে কাজ বেশি করবে, যে ভালো করবে, তাকে সেই অনুসারে বন্টন দেওয়া হবে, সরকার বন্টনের ব্যবস্থা করবে। ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত নাই, শ্রেণী বৈষম্য নাই, অর্থাৎ কারো প্রচুর আছে, কারো একদম নাই। কিন্তু ধনতান্ত্রিক অবস্থায় দেখবা যে এই শেরাটন, বাংলাদেশের একটা বিশাল ধনী, শেরাটনের পাশেই আবার বস্তি। দেখো যে বড় বড় অট্টালিকাও থাকে, আবার বস্তিও থাকে, কিন্তু এই ধরনের এত বৈষম্য, শ্রেণী বৈষম্য সেখানে সামান্য পরিমাণ থাকে। এত বৈষম্য, শ্রেণী বৈষম্য সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা থাকে না। শ্রেণী শোষণ নাই, ওইখানে এই কোটেশন বাদ করছে, ওই কোটেশনটা অ্যাড করবা। শ্রেণী শোষণ আছে। শ্রেণী শোষণ মানে কি? একজন আরেকজনকে শোষণ করে। যেমন মালিক কাকে শোষণ করে? শ্রমিককে শোষণ করে। কিভাবে?
শ্রমিকের মজুরি কমাই দেয়, মজুরি কমাইলেই তার এই যে ব্যয় কমে মুনাফা বেশি হয়। তাই এক্ষেত্রে শ্রমিক শোষণ থাকে, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় থাকে না। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যার বেশি আছে, অর্থাৎ বড় লোক কি করে, ছোট যার আছে তারটা কিনে নেয়। যেমন 2 বিঘা জমি তোমরা রবীন্দ্রনাথের পড়ছো, জি স্যার। রাজহাঁসে জি স্যার। জি স্যার, ক্লাস 8 ছিল। তাও কিনে নিছে। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আচ্ছা, এরপর দেখো অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত, অর্থাৎ একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা নাই। এরপর আছে মুদ্রাস্ফীতি অনুপস্থিত, কারণ সরকার দাম নির্ধারণ করে দেয়, দাম বাড়ে না কমে না, কিন্তু এক্ষেত্রে ব্যক্তি দাম বাড়াইতে কমাইতে পারে। চাহিদাকে সুইটি সুইটি ই করো, বন্ধ করো স্পিড। আচ্ছা, এরপর দেখো মুদ্রাস্ফীতি অনুপস্থিত, বেকারত্ব থাকবে না, সরকার সবাইকে দায়িত্ব দেবে, সবাইকে চাকরি দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। দেখো পূর্ণ প্রতিযোগিতা অনুপস্থিত, এটা পূর্ণ প্রতিযোগিতা পরে কথা বলবো, অর্থাৎ ওইটার মতোই অবাধ প্রতিযোগিতা পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি ধারণা। এরপর আছে শ্রমিকদের স্বার্থ রক্ষা, সরকার শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে। সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা। এখন দেখো আমি দুইটা অর্থ ব্যবস্থা নিয়ে, আমি একটু শেষের দিকে তো নামাজে যাব, আর তোমাদের নামাজের চেয়েও বড় কথা হচ্ছে তোমাদের এই লাইনটা এখনই কেটে যাবে কিছুক্ষণ পরে। আমি তোমাদেরকে দুইটা নিয়ে আলোচনা করছি, তৃতীয়টা একটু শুধু টাচ দেব, মিশ্র অর্থ ব্যবস্থা। দুই অর্থ ব্যবস্থার ভালো দিকটা মিলে যে অর্থ ব্যবস্থা হয়, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ভালোটা নেবে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ভালোটা নেবে। অর্থাৎ যে অর্থ ব্যবস্থার মধ্যে সমাজতান্ত্রিক কিছু বৈশিষ্ট্য থাকবে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য থাকবে। এই দুই অর্থ ব্যবস্থা মিলে যে অর্থ ব্যবস্থা হবে সেটাই হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। শুধু একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম কিভাবে নির্ধারিত হয়? স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থায়, অর্থাৎ চাহিদা যোগান দ্বারা, যেহেতু এটা আমরা সেকেন্ড পার্টে পড়বো বলছি, চাহিদা যোগান দ্বারা দাম নির্ধারিত হয়। আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম কিভাবে নির্ধারিত হয়? সরকার নির্ধারণ করে দেয়, নাকি? সরকার নির্ধারণ করে দেয়। এখন দেখো মিশ্র অর্থ ব্যবস্থায় কি হবে, দাম স্বয়ংক্রিয় উপায়ে নির্ধারিত হবে, কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে এই দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, তখন সরকার লাগাম টেনে ধরবে। যেমন ধরো কয়েক বছর আগেই যে সয়াবিন তেলের দাম খুব বেড়ে গেছিল, তখন সরকার নির্ধারণ করে দিয়েছে সয়াবিন তেল 120 টাকার বেশি কেউ বিক্রি করতে পারবে না। যেমন এই যে কিছুদিন আগে পেঁয়াজ আলু নিয়েও ঝামেলা হয়েছে, গ্যাসের দাম, হ্যাঁ গ্যাসের দাম সরকার নির্ধারণ করে দিচ্ছে। তাহলে দেখো এইটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, চলবে ধনতান্ত্রিক স্টাইলে, কিন্তু সরকার ইচ্ছা করলে সেগুলোকে কি করে দিতে পারবে। তাহলে এইটা তোমাদের হস্তক্ষেপ করতে পারবে। তোমাদের আজকে টোটাল পড়ায় আমি এটা নিয়ে কথা বললাম না, এটা বৈশিষ্ট্য সব তোমরা এইখানে এক নজর একটু দেখে যাই, সময় কিন্তু কেটে যাবে এখনই। সম্পদের ব্যক্তি মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, অর্থাৎ দেখো তুমি কোন কলেজে পড়ো? সরকারি মহিলা কলেজে পড়ো, আর একটা অমৃতলাল কলেজ আছে। অর্থাৎ এখানে সরকারি প্রতিষ্ঠান থাকবে, বেসরকারি প্রতিষ্ঠান থাকবে। উৎপাদন ব্যবসার ক্ষেত্রে সরকার উৎপাদন করবে, ব্যক্তি উৎপাদন করবে। উদ্যোগের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা থাকবে, তবে বিশেষ ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে। গুরুত্বপূর্ণ খাতগুলো সরকারের থাকবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নির্ধারিত হবে, আবার রাষ্ট্র জরুরি প্রয়োজনে দাম নিয়ন্ত্রণ করবে, যেটা এইমাত্র আমি আলোচনা করেছি। তারপর দেখো সরকার জাতীয় পরিকল্পনা প্রণয়ন করবে, তবে ব্যক্তির উদ্যোগে ওইখানে ব্যক্তিকে টেনেও নিতে পারে। এরপর আছে ব্যক্তিগত মুনাফা অর্জিত হবে, আবার সামাজিক কল্যাণও থাকবে। সেক্ষেত্রে দেখো মুদ্রাস্ফীতি উপস্থিতি থাকবে, এটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। শ্রেণী বৈষম্য থাকবে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। শ্রেণী শোষণ পরিলক্ষিত হলে সরকার স্বার্থ সংরক্ষণ করবে, এইটা আবার সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। শ্রমিক শোষণ আছে, অর্থাৎ ধনী গরিব বাংলাদেশ একটা মিশ্র অর্থ ব্যবস্থা, যেটা উদাহরণ দিয়েছিলাম, তোমাদের কলেজ সরকারি কলেজ। মিশ্র অর্থ ব্যবস্থায় কি আছে, ধনী গরিব থাকবে, কিন্তু সরকার আবার শ্রমিকের জন্য আইন করে দেবে যে এত কম মজুরি দেওয়া যাবে না, এরকম থাকবে। তোমাদের দেখো বন্টন সুষম নয়, এগুলো নিয়ে সব ইসলামী অর্থ ব্যবস্থা পড়বা। আচ্ছা, এখন কথা হলো এইখানে যা যা আছে আমি তোমাদেরকে এই স্লাইডটা শুধু একটু দেখাচ্ছি। ইসলামী অর্থ ব্যবস্থার সহজ কথায় যে ইসলামীর 4টা চালিকা শক্তি, অর্থাৎ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই অনুসারে যে অর্থ ব্যবস্থা পরিচালিত হবে তাই ইসলামী অর্থ ব্যবস্থা। যে ক্ষেত্রে ভোগ বন্টনের ক্ষেত্রে ইসলামী শরিয়ত মেনে চলতে হবে, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ, শ্রমিকের পাওনা যথাযথ দিতে হবে, অপচয় থাকবে না, ন্যায় বিচার থাকবে। এই যে বৈশিষ্ট্যগুলো নিয়ে জাকাত থাকবে,
তারপর বাইতুল মাল প্রতিষ্ঠিত হবে, মজুদদারি চোরাচালানি এইসব এগুলা এখানে থাকবে না। তাহলে দেখো আমরা কিন্তু চারও অর্থ ব্যবস্থা নিয়ে মোটামুটি কথা বলছি অল্প সময়ে বললেও, তোমাদের বাসায় এই চার অর্থ ব্যবস্থার টুকিটাকি যেসব জিনিস আছে সবকিছু ভালোভাবে পড়বা বাসায়। এবং কালকে এটার উপরে আমাদের দরকার হয়, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, তারপরে দরকার হলে কথা বলবো, আগেই বলি এটা মোটামুটি সহজ টপিকস, তোমরা বাসায় একটু মন দিয়ে পড়লেই পারবা। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাসায় একটু ভালো করে মনে দিয়ে পড়ো। আর যারা আসলে আজকে ক্লাসে আসে নাই তারা একটু মোটামুটি দুর্ভাগাই বলা যায়, এরা তারপর ভিডিওটা আমি দিয়ে দেবো, ভিডিও করে নেবা, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। স্যার বলো বলো। স্যার আমাদের হোমওয়ার্কটা কি করব?